তো আমরা আলোচনা করছিলাম মৌলিক রাশি এবং সেই রাশির মাত্রা নিয়ে। তো মৌলিক রাশির মাত্রাগুলো আমরা জেনেছি কিভাবে লিখতে হবে। মৌলিক রাশিগুলোর মাত্রাগুলো কী কী ছিল? আই, জে, কে এর বদলে আমরা লিখব হচ্ছে এল, এম, এন, টি। তো এই যে মৌলিক রাশিগুলোকে আমরা লিখলাম, মৌলিক রাশিগুলোর মাত্রাগুলোকে যে আমরা শিখলাম, এগুলোর সাথে আমরা আর কি শিখেছি? মৌলিক রাশির মাত্রার সাথে আর শিখেছি প্রতীক। প্রতীক। আচ্ছা, একটা মাত্রা, যে কোনো একটা মাত্রা নিয়ে আমরা কথা বলি। যেমন আমরা যদি বলি দৈর্ঘ্য একটা মাত্রা, এল, এটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি। এবার কয়েকটা দৈর্ঘ্য আমরা লিখি। যেমন আমরা লিখতে পারি 100 মিটার, আমরা লিখতে পারি 20 সেন্টিমিটার, আমরা লিখতে পারি 5 আলোকবর্ষ। আলোকবর্ষ এভাবে না লিখে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 5 LY, মানে হচ্ছে লাইট ইয়ার। অর্থাৎ 1 বছর সময় দিলে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা লাইট ইয়ার। এটা হচ্ছে একটা দূরত্বের একক। তো এখানে একটু লক্ষ্য করলে দেখা যায়, যেহেতু আমরা বিজ্ঞান পড়ছি, আমাদেরকে পর্যবেক্ষণ করা শিখতে হবে। তো এখানে আমরা কি পর্যবেক্ষণ করব? এই সামান্য একটা জায়গা, তার মধ্যে আমরা আসলে পর্যবেক্ষণ করার মধ্যে কোনো কিছু পাই কিনা সেটা একটু দেখি। এখানে আমি লিখতে পারি দৈর্ঘ্য এল ইকুয়াল টু 100 মিটার, এল ইকুয়াল টু 20 সেন্টিমিটার, এল ইকুয়াল টু 5 লাইট ইয়ার্স লিখতে পারি। আচ্ছা, এখানে চাইলে আমি এই প্রতীকগুলোকে পরিবর্তনও করে দিতে পারি। যেমন ডি ইকুয়াল টু 5 কিলোমিটার, এটাও দৈর্ঘ্য। একটু খেয়াল করলে দেখা যাবে প্রত্যেকটা দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এর প্রতীককে পরিবর্তন করতে পারছি। যেমন আমরা এল লিখলেও হচ্ছে, ডি লিখলেও হচ্ছে, আবার কখনো কখনো এস ইকুয়াল টু আমরা এভাবে লিখে থাকি যে 20 ন্যানোমিটার। তো দৈর্ঘ্য যেটা, সে দৈর্ঘ্যের যে নিউমেরিক্যাল ভ্যালিউ, আমরা কি করি, এর একটা সাংখ্যিক মান থাকে। যেমন 100, 20, 5, 5, 5, 20, এগুলো হচ্ছে সাংখ্যিক মান বা নিউমেরিক্যাল ভ্যালু। তো দৈর্ঘ্যের নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা লিখি এবং সেই সাথে আমরা কি করি, ইউনিটটাকে লিখতে হয় আমাদেরকে। তো এই যে ভ্যালুগুলো আমরা লিখেছি, সেই ভ্যালুগুলোতে দেখা যাচ্ছে প্রতীকগুলো পরিবর্তিত হতে পারে। আমরা প্রতীক পরিবর্তন করে করে লিখতে পারি। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আমাদের প্রতীক পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আর নিউমেরিক্যাল ভ্যালু তো পরিবর্তন হবেই। আবার যেহেতু অনেক ধরনের একক রয়েছে, সেই এককগুলোতেও আমাদের পরিবর্তন করার প্রয়োজন হতে পারে বিভিন্ন সময়ে। আমরা শুধুমাত্র সিজিএস বা এমকেএস বা এসআই পদ্ধতিতে সবসময় থাকলে সেটা হিসাবের জন্য সুবিধাজনক হয় না, যার কারণে বিভিন্ন রকম একক আমরা ব্যবহার করি। বিভিন্ন ক্ষেত্রে এটা নির্ভর করে আমি কোন ক্ষেত্রে কত বড় সংখ্যা নিয়ে কাজ করছি বা কত ছোট সংখ্যা নিয়ে কাজ করছি, এই বিষয়গুলোর উপরে। তাহলে প্রতীক পরিবর্তিত হচ্ছে, নিউমেরিক্যাল ভ্যালু বা নাম্বার এগুলো পরিবর্তন করা যাচ্ছে। এম বা ইউনিট, এম বলতে হচ্ছে মিটার, সেন্টিমিটার, লাইট ইয়ার্স, কিলোমিটার, ন্যানোমিটার, এগুলো পরিবর্তন করা যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে দৈর্ঘ্য পরিমাপ করলাম আমরা, এই দৈর্ঘ্যের মাত্রা কিন্তু এল। তার মানে দৈর্ঘ্যের মাত্রা যেটা, মাত্রাটা অপরিবর্তনীয় থাকছে। সুতরাং মাত্রাটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা কোনো একটা সমীকরণ যখন আসবে, আমরা যখন একটা লব্ধ রাশি তৈরি করব, সেই বিভিন্ন মৌলিক রাশি বিভিন্নভাবে
একটা মৌলিক রাশি আরেকটা মৌলিক রাশির উপরে বা আরও কতগুলো মৌলিক রাশির উপরে নির্ভর করে। যেমন আমরা শিখেছি যে দ্রুতি হচ্ছে L/T, অর্থাৎ এই যে লব্ধ রাশিটা দ্রুতি, সে দৈর্ঘ্য এবং সময়ের উপর নির্ভর করছে। এরকমভাবে আমরা আরও অনেক সমীকরণ পাব। সেই সমীকরণে আমরা বিভিন্ন বিষয় পেতে পারি, যেমন আমরা বেগ বা স্পিড, এটার ক্ষেত্রে আমরা এলের মান পেতে পারি হচ্ছে সেন্টিমিটারে, টাইমের মান পেতে পারি হচ্ছে আমরা সেকেন্ডে হতে পারে। তখন আমি এটার ইউনিটটা পাবো সেন্টিমিটার পার সেকেন্ডে। কিন্তু আমার বেগের যে মাত্রা সমীকরণ, অর্থাৎ এখানে যেহেতু একটা সমান চলে এসছে, সেহেতু বাম দিকে একটা জিনিস থাকবে, ডান দিকে একটা জিনিস থাকবে, আমি এটার যে মাত্রা সমীকরণটা পাবো, অর্থাৎ বেগের মাত্রাটা কি হবে সেটা যখন আমি লিখব, তখন দেখব যে সবসময় সেটা কি হবে, যখন সেটা বেগের মাত্রা হবে, অর্থাৎ এই যে বেগের মাত্রা, তখন কি হবে, এলের মাত্রা ভাগ সময়ের মাত্রা। হ্যাঁ, এলের মাত্রাটা হচ্ছে এল, অর্থাৎ স্মল লেটার এল, অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রাটা হচ্ছে এল, আর সময়ের মাত্রা টি। এই জিনিসটার কখনো পরিবর্তন হবে না। সুতরাং একটা সমীকরণকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য এই মাত্রাটা খুব কার্যকর ভূমিকা পালন করবে। কিভাবে কি পরীক্ষা নিরীক্ষা করব সেটা আমরা যখন আরও কিছু সমীকরণের সাথে পরিচিত হব তখন আমরা এটা দেখব। তার মানে আমরা শুধু এখানে এতটুকুই বলতে চাচ্ছি যে আমরা দৈর্ঘ্যের বা মৌলিক রাশির যে কোনো কিছুর একক বা সাংখ্যিক মান তথা নিউমেরিক্যাল ভ্যালু বা প্রতীক এগুলো পরিবর্তন করে লিখি, কিন্তু আমরা কি করি না, মাত্রা পরিবর্তন করে লিখি না, সবগুলোকেই একই চিহ্ন দিয়ে বা সিম্বল দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তো এইবারে আমরা তো সবেমাত্র পদার্থবিজ্ঞান বইটা হাতে নিলাম, শুরু করছি মাত্র। তো এই শুরুর সময়টাতে আমরা চাইলে, যেমন এর আগের ক্লাসটাতে আমরা বলেছিলাম বল, এইটা যে কোনো একটা ভ্যালু দিলাম আমরা, এত নিউটন। তো বলের সংজ্ঞাটা আমরা জানি না, বলের সংজ্ঞাটা আমরা জানি না। এই বলের যদি আমাকে কেউ মাত্রা সমীকরণ বের করতে বলে বা মাত্রা কি সেটা জানতে চায় আমার কাছে, তখন সেটা কেমন হয়ে যায়? তো আমরা যখন বলের সাথে পরিচিত হব তখন সময় মতো আমরা মাত্রা সমীকরণ মাত্রা বের করব। তো তখন আসলে কিভাবে বের করব মাত্রাটা? এখন আমরা আসলে কোনো কিছু বের করতে পারি কিনা, যেহেতু আমরা মাত্রাটা শিখছি, এখন আমরা কোন এক্সাম্পলগুলোকে কাজে লাগাতে পারি? আমরা কিন্তু কতগুলো জিনিস জানি। যেমন আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করি আমরা? নির্ভর করে, আসলে ক্ষেত্রফল বিভিন্ন রকম হয়। তো আমরা যদি একটা বর্গক্ষেত্র বা একটা আয়তক্ষেত্র বা একটা কি বলবো, বৃত্ত, যে কোনো কিছু, বিভিন্ন রকম ক্ষেত্রফলের জন্য বিভিন্ন রকম সূত্র আমাকে প্রয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রফলগুলোর মাত্রা কি হবে? তো যেহেতু ক্ষেত্রফল, একটা বর্গের ক্ষেত্রফল, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একটা বৃত্তের ক্ষেত্রফল, এটা কেমন হয় আমরা দেখি। যেমন আমরা বর্গের যদি একটা বাহুর দৈর্ঘ্য হয় এ, আমরা একটু স্মল লেটার দিয়ে লিখি কারণ এটাকে একটু রিজার্ভ করে রাখি অন্য কাজের জন্য। যদি এটা হয় এ, আমরা এটার নাম দিচ্ছি এ, তাহলে এটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, অর্থাৎ এ টাইমস এ। আচ্ছা, টাইমস মানে হচ্ছে গুণ, এ গুণ এ। এইবার এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ গুণ বি, অর্থাৎ এ বি। এখানে কি হবে, এখানে একটা আর দৈর্ঘ্যের যদি বৃত্ত হয় তাহলে এটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। এখানে আমরা যদি ক্ষেত্রফল বের করি, অর্থাৎ এরিয়া বের করি,
তখন প্রথম এরিয়াটা কি হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে এ টাইমস এ, দুইটা এ কে গুণ করলাম আমি। তাহলে এটা কি? এটা হচ্ছে এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, যে কোনো এক বাহুর দৈর্ঘ্য হতে পারে। তো যেহেতু এটা দৈর্ঘ্য, সেহেতু এ এর মাত্রা কি হবে? মাত্রা হবে এল। তাহলে আমরা যদি এ এর মাত্রা বলি, তখন আমাকে কি করতে হবে? এ স্কোয়ারের মাত্রা লিখতে হবে, তার মানে হচ্ছে এ এর মাত্রা লিখতে হবে, সেটাকে আমার গুণ দিতে হবে আর একটা এ এর মাত্রা দিয়ে। তখন এটা কত হবে? তখন এ এর মাত্রা হচ্ছে এল গুণ এল সমান হচ্ছে এল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি পাচ্ছি আমরা? এল স্কোয়ার। আচ্ছা, এবার একটু বাম দিকে আসি। আরও দুটো রয়েছে, যেমন এ ইকুয়াল টু কি হতে পারে? বর্গ, এটার জন্য এটার নাম দেই হচ্ছে আমি, আচ্ছা কিছু নাম দিতে হবে না, এ টাইমস বি। এ টাইমস বি, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমি যদি এটার মাত্রা বের করতে চাই, তখন আমাকে কী করতে হবে? এটার মাত্রা লিখতে হবে। তাহলে এ এর মাত্রা লিখতে হবে গুণ বি এর মাত্রা লিখতে হবে। এ জিনিসটা কি আর বিটা কি? এ হচ্ছে একটা দৈর্ঘ্য, বিও হচ্ছে আরেকটা দৈর্ঘ্য। ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তার মানে এ হচ্ছে একটা দৈর্ঘ্য, বি হচ্ছে একটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, আমরা লিখব এল গুণ এল সমান আমরা পাবো এল স্কোয়ার। আবার যদি আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করি, তাহলে সেটাও কি হবে? এরিয়া অফ দ্য সার্কেল হবে হচ্ছে পাই আর স্কোয়ার। এখন এটার যদি আমরা মাত্রা বের করতে যাই, তখন কি করতে হবে? এরকম লিখতে হবে। এখন পাই এর মাত্রা আর আর স্কোয়ারের মাত্রা। পাই হচ্ছে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আমরা যখন কোনো নাম্বার, স্কেলার কোয়ান্টিটি বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি আমাদের যদি আসে, স্কেলার বলতে হচ্ছে আসলে আমি শুধু নিউমেরিক্যাল ভ্যালুটাকে বোঝাচ্ছি। তো যে ভ্যালুটা আসবে, মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর যেটাকে আমরা বলি, গুণিতক, সেই গুণিতকগুলোকে আমরা আসলে কোনো হিসাব করব না। তখন আমরা কি করব? আর স্কোয়ার, অর্থাৎ আর এর মাত্রা হচ্ছে কি? আর একটা দৈর্ঘ্য, যেহেতু এটা হচ্ছে ব্যাসার্ধ, তো দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাহলে এটা হবে হচ্ছে এল স্কোয়ার্ড। আমরা ক্লারিফিকেশনের জন্য আরেকটু এভাবে লিখতে পারি, যেমন এটার মাত্রা হচ্ছে পাই আর স্কোয়ার। এবারে আমরা যেহেতু মাত্রা সমীকরণ, সেহেতু আমাকে এই সমান আমি এখানে পাই বাদ দিয়ে দিলাম কিনা সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তো এখানে মাত্রা লিখব হচ্ছে আর এর, এবং তার স্কোয়ারটা দিব। আমরা স্কোয়ারটাকে বাইরে নিয়ে গেলাম, কারণ আমরা এভাবেও লিখতে পারি। আর এর মাত্রা বসালাম, আর এর মাত্রা বসালাম হচ্ছে এল, এবার এটাকে বর্গ করে দিলাম। তাহলে আমি যার ক্ষেত্রফলই বের করছি না কেন, তার মাত্রা কিন্তু একই থাকছে, কিন্তু সূত্রগুলো ভিন্ন রকম। আচ্ছা, তো এরিয়া বা ক্ষেত্রফল আমরা জানি, এটাকে নির্ণয় করলাম, দেখলাম এটার মাত্রা কি হয় বা এটার মাত্রা কিভাবে বের করতে হয়। এরিয়ার মধ্যে এরিয়া বের করার জন্য আমাকে কি করতে হয়? দৈর্ঘ্যের মাত্রাটাকে জানতে হয়। এইবার এরিয়ার সাথে আরও একটা জিনিস আমরা জানি, সেটা হলো ভলিউম। ভলিউমের মাত্রা তাহলে কি হবে? ভলিউম যদি আমরা বের করতে যাই, এটা হচ্ছে ত্রিমাত্রিক। একটা জিনিসের ভলিউম কি হয়? ত্রিমাত্রিক হয়। আমাদের ডাইমেনশনে আর কি, আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যেটা হয় সেটা হচ্ছে একটা ভলিউম হচ্ছে 3 ডাইমেনশনাল হয়। তো তাহলে কি হবে? ভি ইকুয়াল টু যে কোনো কিছুর ভলিউম হতে পারে, যেমন একটা কিউবেরই যদি ভলিউম হয় তাহলে সেটা এ কিউবড হবে,
এবং সেটার মাত্রা কি হবে? ভলিউমের মাত্রা হবে হচ্ছে L কিউবড। এইবার ভলিউম অথবা এরিয়া এগুলো ছাড়াও আমরা আর কি জানি? আমরা আর কিসের মাত্রা বের করতে পারি? একদম জানাশোনা কোয়ান্টিটি। যেমন আমরা জানি হচ্ছে ঘনত্ব। একটা জিনিস কতটুকু ঘন হয় বা কতটুকু পাতলা হয় সেটা মেজার করে হচ্ছে ঘনত্ব, তাই তো? একটা জিনিস কতটুকু ঘন, তো ঘনত্বকে কি দিয়ে প্রকাশ করা হয়? ঘনত্বকে প্রকাশ করা হয় হচ্ছে রো দিয়ে। ঘনত্বের একটা সিম্বল আছে, এটাও একটা লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। রোকে বলা হয় হচ্ছে m/v, অর্থাৎ প্রতি একক আয়তনে কতটুকু ভর রয়েছে সেটাই হচ্ছে একটা বস্তুর ঘনত্ব। একটা সমীকরণকে আরও কিভাবে ইন্টারপ্রিট করে কাজ করা যায় সেগুলো আমরা যে প্রবলেমগুলো নিয়ে কাজ করব তখন আমরা আরও বিস্তারিত বলবো। তো এখন আমরা কি করছি? মাত্রা বের করছি। তাহলে কি করতে হবে? রো তথা হচ্ছে ঘনত্ব, ঘনত্বের মাত্রা কি লিখব? উপরে আছে m, নিচে আছে v। v হচ্ছে ভলিউম বা এটা হচ্ছে আয়তন। তাহলে m এর মাত্রাটা কি? m এর মাত্রা হচ্ছে m অর্থাৎ ভর, ভরের মাত্রা হচ্ছে m অর্থাৎ ক্যাপিটাল লেটার m। আর ভলিউমের মাত্রাটা কি? ভলিউম হচ্ছে 3টা দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ L⁻3। তাহলে ঘনত্বের মাত্রা কি দাঁড়াচ্ছে? ঘনত্বের মাত্রা দাঁড়াচ্ছে m/L⁻3। এইভাবে করে আমরা যে কোনো কিছুর ঘনত্ব, যে কোনো কিছুর মাত্রা পরিমাপ করতে পারবো, নির্ণয় করতে পারবো। তো মাত্রার জন্য যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো আসবে হচ্ছে যখন আমরা প্র্যাকটিস প্রবলেম যেটা সেটা থাকবে, সেটার জন্য আলাদা ক্লাস থাকবে। সেই ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। বিস্তারিত আলোচনা বলতে প্রবলেম সেট দেওয়া হবে এবং সেখান থেকে আলোচনা করা হবে। তো মাত্রা আলোচনা করার পরে এবার আমরা কি আলোচনা করতে পারি? আমাদের কোনো কিছু বাকি রয়ে গিয়েছে কিনা। তো আমরা আরও একটা রাশি লিখি, এটা হচ্ছে কনভার্সন বা হচ্ছে রূপান্তর। এরকম কোনো টপিক আমাদের বইয়ে নাই, কিন্তু এটা একটা প্রয়োজনীয় জিনিস, আমরা এখানে একটু করে শিখে রাখব। যেমন আমরা টাইম লিখি হচ্ছে t = 60 সেকেন্ডস। আবার আরেকটা টাইম লিখলাম আমরা 50 আওয়ার। এখন আমার যদি এই যে 60 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে হয় তখন আমি সেটা কিভাবে করব? অর্থাৎ 60 সেকেন্ডে কত মিনিট, 60 সেকেন্ডে কত মিনিট। তখন আমরা কি করব? আমরা লিখব হচ্ছে 60 সেকেন্ড। আমরা কি করতে চাচ্ছি? সেকেন্ড থেকে মিনিটে যেতে চাচ্ছি। সেকেন্ড আর মিনিটের সম্পর্কটা কি? সেকেন্ড আর মিনিটের সম্পর্ক হচ্ছে 60 সেকেন্ডস = 1 মিনিট। এটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড মিনিট রিলেশনশিপ। এটা একটা তথ্য, ইনফরমেশন, এটা জানতে হবে। জানার পরে এটাকে আমি কনভার্ট করতে পারবো। তো জানার পরে আমি কিভাবে কনভার্ট করব? 60 সেকেন্ডস আমি এটাকে মিনিটে কনভার্ট করতে চাই। ওকে, তার মানে আমি এখানে একটা মিনিট নিয়ে আসতে চাই। তাহলে 60, আর যেহেতু আমি মিনিটটাকে নিয়ে আসতে চাই তখন কি করতে হবে আমাকে? যদি আমি কোনো নতুন একটা জিনিস নিয়ে আসি, সেটা আমি যে কোনো 1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। 1 মিনিট ওভার 1 মিনিট ইন্টু সেকেন্ডস। আচ্ছা, এখন
আমাকে কি করতে হবে, আমি শুধু মিনিটটা রেখে মানে ওপর দিকে আমি কি রাখবো, মিনিটটা রাখবো, আর এই সেকেন্ডটাকে বাদ দিয়ে দিব। সেকেন্ডটাকে যদি আমি কেটে দিতে চাই বা বাদ দিতে চাই তাহলে উপরে নিচে সমান হতে হবে। এইটুকু যে সমীকরণটা লিখলাম এটা এরকম। এরপরে আমরা কি করব, এটাকে বাদ দেওয়ার জন্য 60 আমার ভ্যালুটা থাক। তাহলে ওপরে যে মিনিটটা রয়েছে আমি এটাকে 1 মিনিট লিখতে পারি, লিখলাম, সমস্যা নাই। নিচের 1 মিনিটটাকে আমি কিসে লিখব, 1 মিনিটটাকে লিখব 60 সেকেন্ড। মিনিট আর সেকেন্ডের সমীকরণটা থেকে আমরা কি লিখব, মিনিট আর সেকেন্ডের সমীকরণটা থেকে আমরা লিখব 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 1 মিনিটের জায়গায় কি লিখলাম, 60 সেকেন্ড। এখানে গুণ আকারে আছে কি, সেকেন্ড। তাহলে ইউনিটগুলো কি হচ্ছে, সেকেন্ডের ইউনিটটা বাদ পড়ে যাচ্ছে, তখন আমার কি থাকবে, তখন থাকছে 60। ওকে, 60 তার মানে হচ্ছে 60/60 ইন্টু 1 মিনিট। এটাকে আমি লিখতে পারি 60/60 ইজ ইকুয়াল টু 1 টাইমস 1 মিনিট ইজ 1 মিনিট। তা আমরা কি দেখলাম, 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। কীভাবে বের করলাম? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে তো আমার ফর্মুলাটাই রয়েছে যে 60 সেকেন্ডে 1টা মিনিট। তো এখানে আমি এটা কেন বের করলাম? এরা একটা বোকামি, অবশ্যই এটা বোকামি। এবার যেহেতু আমাদের একটা বোকামি হয়ে গেল, এবার আমি জানতে চাচ্ছি 60 সেকেন্ড সমান কত মিনিট। আবার ঘন্টা, 60 সেকেন্ড সমান কত ঘন্টা। এইবার একটু ভিডিওটাকে পজ করে আপনি আনসারটা বের করেন, করে তারপরে এই আনসারটা দেখেন আমরা কিভাবে করছি। তো 60 সেকেন্ড সমান কি লিখবো, আমি ঘন্টায় চলে আসব। তাহলে সেকেন্ডের সাথে ঘন্টার কি সম্পর্ক? আমরা জানি 60 সেকেন্ড সমান হচ্ছে 1 মিনিট, এটা একটা ফর্মুলা। 1 মিনিট, আচ্ছা 60 মিনিট ইজ ইকুয়াল টু 1 আওয়ার। তাহলে 60 মিনিটে 1 ঘন্টা। তখন আমরা লিখি সেকেন্ড, কীভাবে লেখা যায়, সেকেন্ডটাকে আমরা প্রথমে কি লিখি, 60 1 মিনিট ওকে, এভাবে লিখতে পারি। এই যে মাঝখানেরটুকু লিখলাম আমি, এই জিনিসটুকু ইকুয়াল টু হচ্ছে 1, সুতরাং আমি 1কে গুণ করতেই পারি। আর বাকিটা হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে এটার সাথে রয়েছে, 60 টাইমস 1 সেকেন্ড আমি আলাদা করলাম। একটু খেয়াল করে দেখেন, এটা খুব একটা কমপ্লিকেটেড জিনিস না, খুব সহজে বের করা যাবে, খুব সহজে এটা বের করা যাবে। তো আমরা ঘন্টাটাকে রাখতে চাচ্ছি। এইবার আমরা বাদ দিতে চাচ্ছি কি, বাদ দিতে চাচ্ছি সেকেন্ডটাকে। তাহলে যেখানে 1 সেকেন্ড রয়েছে সেখানে আমরা কি করব, আমরা ঘন্টাটাকে রাখতে চাচ্ছি। তাহলে সমান আমি লিখব, এটা হচ্ছে আমার সূত্র, তাহলে সমান 60 1 মিনিট 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডটাকে আমি যদি বাদ দিতে চাই তাহলে 1 মিনিট এখানে রাখলাম, নিচের 1 মিনিটটাকে আমি 1 সেকেন্ড দিয়ে কাটাকাটি করে দিব। তাহলে কি হবে, 1 মিনিট সমান 60 সেকেন্ড।
পরবর্তীতে কি থাকলো 1 আওয়ার ইন্টু 1 সেকেন্ড। তাহলে আমি সেকেন্ড থেকে মুক্ত হলাম। এইবার আমি 60 বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি থাকছে 1 মিনিট টাইমস 1 আওয়ার ওভার 1 আওয়ার। তাহলে আমি 1 আওয়ারটাকে রাখতে চাচ্ছি, যাকে রাখতে চাচ্ছি তাকে আমি উপরের দিকে রাখবো। আর যে 1 আওয়ারটা সেটার সাথে মিনিট রয়েছে, এখন মিনিটটাকে বাদ দিতে হলে কি করতে হবে 1 আওয়ার সমান আমাকে লিখতে হবে 60 মিনিট। তখন আমি কি লিখলাম 1 আওয়ার ইকুয়াল টু নিচের 1 আওয়ারটা সমান লিখলাম 60 মিনিট। তখন কি হচ্ছে 60 মিনিট থেকে এই মিনিটটা আর এই মিনিটটা বাদ পড়ে যাচ্ছে, তখন আমার থাকছে 1/60 আওয়ার। তাহলে 60 সেকেন্ডে কত ঘন্টা? 1/60 আওয়ার বা ঘন্টা। এটা হচ্ছে কনভার্সন। এই সিস্টেমটা আপনার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আমি চাচ্ছি যে এই সিস্টেম দিয়ে আপনি কিছুক্ষণ যদি অগ্রসর হন, কিছুক্ষণ যদি প্র্যাকটিস করেন, তাহলে এটা কাজে দিবে। এভাবে বের করা যায়। এবার আমরা নতুন আর একটা কনভার্সন নিব, সেটা হচ্ছে 1 মিটার সমান কত ন্যানোমিটার। কত ন্যানোমিটার কি হবে উত্তর? তো এখানে আমাকে দিয়ে দিয়েছে, আপনি একটু পজ করে চিন্তা করতে পারেন। আমরা করি, এটা হচ্ছে 1 মিটার ইকুয়াল টু ন্যানোমিটার। তো আমাকে মিটারটাকে ন্যানোমিটারে কনভার্ট করতে হচ্ছে। তাহলে 1 মিটারের জায়গায় যদি আমি কি করি, আমি এটা কীভাবে লিখি, তাহলে 1 মিটারের সাথে একটা ন্যানোকে যুক্ত করতে হবে। তাহলে ন্যানোমিটার। এখন একটা ন্যানোকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে একটা ন্যানোকে ডিভাইডও করতে হবে আমাকে দিয়ে। এবার 1 ন্যানোমিটার সমান 1 মিটার সমান 1 ন্যানোমিটার ওভার ন্যানো। এখন ন্যানোটা কি? আমাদের যেই নেমোনিক্সটা ছিল সেখানে কি ছিল? ন্যানো হচ্ছে নেগেটিভ কিছু একটা। তাহলে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো, এই নেমোনিক্সটা আমাদের ছিল। নেমোনিক্স তো না, এটা হচ্ছে মানে এই প্রিফিক্সগুলোকে আমরা এভাবে মনে রেখেছিলাম, মানে এক নিঃশ্বাসে পড়তে বলেছিলাম। তো ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। তাহলে ডেসি মানে হচ্ছে কি হবে? ডেসি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -1, সেন্টি মানে 10 টু দি পাওয়ার -2, মিলি মানে 10 টু দি পাওয়ার -3, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6, ন্যানো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -9। এভাবে পিকো মানে হবে 10 টু দি পাওয়ার -12, এভাবে চলবে। তো আমাদের প্রয়োজন হচ্ছে ন্যানো। তাহলে n ইকুয়াল টু হোয়াট? 10 টু দি পাওয়ার -9। তখন আমরা লিখব 1, যেহেতু ন্যানোমিটার এটাকে আমরা রাখতে চাচ্ছি, এই এনটাকে আমি পরিবর্তন করব না, নিচের এনটাকে আমি কি করে ফেলবো? নাম্বারে কনভার্ট করে ফেলবো। এটা ন্যানো মানে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার -9। এখন এইটা সমান, মানে এটা 1 এখানে রয়েছে, এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে 10 টু দি পাওয়ার -9 এভাবে লিখতে হবে। 1/10 টু দি পাওয়ার -9 ন্যানোমিটার। তো 1/10 টু দি পাওয়ার -9 যদি হয়, তখন কি হয়ে যাবে? এটা 10 টু দি পাওয়ার
প্লাস 9 হয়ে যাবে ন্যানোমিটার। তাহলে আমরা বলতে পারি 1 মিটার সমান হচ্ছে 10⁹ ন্যানোমিটার। আর যদি প্রশ্নটা এরকম হতো যে 1 ন্যানোমিটার সমান কত, 1 ন্যানোমিটার সমান কত, এটা প্রশ্ন না আসলে। 1 ন্যানোমিটার সমান কত মিটার, 1 ন্যানোমিটার সমান কত মিটার। তখন আমরা লিখতাম 1 ন্যানোমিটার সমান, আমরা চাচ্ছি মিটারটাকে রাখতে, ন্যানোটাকে বাদ দিতে, কত মিটার সেটা জানতে চাচ্ছি আমরা। তাহলে ন্যানোকে বাদ দেওয়ার সিস্টেমটা হচ্ছে, ন্যানো মানে হচ্ছে কি 1 × 10⁻⁹ হচ্ছে ন্যানো, এটা হচ্ছে 10⁻⁹, এটা হচ্ছে ন্যানো, আর মিটার। তাহলে ন্যানো অর্থাৎ এনকে, এই প্রিফিক্সটাকে আমি কি করলাম, প্রিফিক্সটাকে আমার নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিলাম। এবার কি হলো 1 × 10⁻⁹ মিটার, এইটাকে আমরা বলি হচ্ছে 10⁻⁹ মিটার। সো 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার। একদম আননোন আরেকটা প্রশ্ন বলি, 1 পিকোফ্যারাড সমান কত মাইক্রোফ্যারাড। এখানে ফ্যারাডটা আসলে কি সেটা আমাকে জানতে হবে না, কিন্তু আমরা এটা না জেনেই এটাকে কনভার্সনে কনভার্ট করতে পারি। সেটা কিভাবে? কারণ আমরা এই যে একটু আগে যে কি করলাম, কনভার্ট যে করলাম, সেটা হচ্ছে 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার, অথবা 1 মিটার সমান হচ্ছে 10⁹ ন্যানোমিটার। তো এখানে ন্যানো চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু মিটার সেম থেকে যাচ্ছে, মিটারটা সেম থেকে যাচ্ছে। তো এই ইউনিটটার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র প্রিফিক্সের পরিবর্তনটা হচ্ছে, উপসর্গের পরিবর্তন হচ্ছে বা গুণিতকের পরিবর্তন হচ্ছে। তো যদি গুণিতকের পরিবর্তনটা আমরা দেখি, তখন আমরা কীভাবে বের করব? 1 পিকোফ্যারাড সমান কত মাইক্রোফ্যারাড। তার মানে আমরা পিকোফ্যারাড থেকে মাইক্রোফ্যারাডের কাছে যেতে চাচ্ছি। তাহলে আমরা দেখি 1 পিকোফ্যারাড সমান, আমাকে কি করতে হচ্ছে, পিকোটাকে বাদ দিয়ে দিতে হচ্ছে, বাদ দিয়ে আমাকে কি করতে হচ্ছে, মাইক্রোটাকে নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, পিকোকে আমি প্রথমে বাদ দিতে পারি কিভাবে? 1 পিকো মানে হচ্ছে কি, পিকো মানে হচ্ছে 10⁻⁻12 ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো। এই ছকটা মনে রাখলে বের করতে পারবেন। পিকো মানে হচ্ছে 10⁻⁻12। তাহলে ফ্যারাডটা তো থেকে যাচ্ছে, ফ্যারাডটা রেখে দিচ্ছি 12 ফ্যারাড। এইবার এই ফ্যারাডটার এখানে কি করতে হবে, মাইক্রোটাকে যুক্ত করতে হবে। তো আমি যদি 1 × 10⁻⁻12 মাইক্রোফ্যারাড লিখি, তাহলে আমাকে মাইক্রো দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কি হচ্ছে, মাইক্রো মাইক্রো কাটাকাটি চলে যাচ্ছে, থাকবে শুধু ফ্যারাড। তখন আমার মাইক্রোর ব্যবস্থা তো হয়ে গিয়েছে, মাইক্রো বলতে মাইক্রো 1 × 10⁻⁻12 ডিভাইডেড বাই মাইক্রো ইন্টু মাইক্রোফ্যারাড। এটাকে আরেকটু সাজিয়ে লিখলাম। তাহলে মাইক্রো মাইক্রো কাটাকাটি চলে যাচ্ছে, কিন্তু আমরা কাটবো না। আমরা কি করব, এই মাইক্রোটাকে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে রিপ্লেস করব, অর্থাৎ 1 × 10⁻⁻12 ওভার মাইক্রো মিনস হোয়াট, 10⁻⁻6। তো যে কোনো কনভার্সনে যে কোনো সময় যে কোনো দিন এই জিনিসগুলো লাগবে। তো এটা মাঝে মধ্যে পরীক্ষায় আমাদের
যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে আসলে শিটটা দেওয়া থাকে না, কনভার্সন শিটটা সম্ভবত থাকে না। তো তারপরও শিট দেখে বের করার চেয়ে মুখস্থ রাখাটা খুবই জরুরি, এটা খুবই কাজের একটা জিনিস। এগুলো নিয়ে একটু কাজ করলে এটা মনে থাকবে। জাস্ট 5 মিনিট দুইটা জিনিস মনে রাখবেন, যে ডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো আর হচ্ছে ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা। জাস্ট এই কয়েকটা জিনিস মনে রাখলে এটা মানে আজীবন কাজে লাগবে। তো এবার আমরা লিখলাম হচ্ছে মাইক্রো ফ্যারাড। তাহলে কি হচ্ছে 10⁻⁻6। এখন কি হয়ে যাবে, এখন এটা 1 ইন্টু ওকে, এটা এখন হবে 1 ইন্টু 10⁻⁻12 ইন্টু 10⁻+6, অর্থাৎ এখানে যুক্ত হবে মাইক্রো ফ্যারাড। তখন কি হচ্ছে 10⁻⁻6, তখন এটা হচ্ছে 10⁻⁻6 মাইক্রো ফ্যারাড। সো 1 পিকো ফ্যারাড সমান হচ্ছে 10⁻⁻6 মাইক্রো ফ্যারাড। এখানে একটু খেয়াল করলে দেখা যাচ্ছে যে আমি কি উত্তরটা লিখলাম। যদি এখানে দেখি যে পি মানে হচ্ছে 10⁻⁻12 আর 10⁻⁻6 ইন্টু মাইক্রো, 10⁻⁻6 ইন্টু মাইক্রো মানেটা কি, মানে হচ্ছে 10⁻⁻6 ইন্টু 10⁻⁻6 ইকুয়াল টু 10⁻⁻12, মানে হচ্ছে সেই পিকো। অর্থাৎ পিকো মানে হচ্ছে 10⁻⁻6 ইন্টু মাইক্রো অথবা 10⁻⁻6 ইন্টু 10⁻⁻6। তো আমরা এই লম্বা প্রসেসটাকে ফলো করলাম জিনিসটা বোঝার জন্য। ভবিষ্যতে যখন আপনি বুঝে ফেলবেন, অভ্যাস হয়ে যাবে, তখন এটাকে ওইভাবে করে ফেলবেন যে আচ্ছা এটাকে আমি মাইক্রোফ্যারাড করতে যাচ্ছি, আচ্ছা পিকো মানে হচ্ছে 10⁻⁻12, তো 1 ইন্টু 10⁻⁻, যেহেতু মাইক্রো আমি এটাকে লিখলাম মাইক্রোফ্যারাড, তার মানে হচ্ছে মাইক্রো মানে হচ্ছে আমি 10⁻⁻6কে নিয়ে যাচ্ছি বাইরে, তাহলে আমার বাকি থাকছে কত 10⁻⁻6। এভাবে মানে আপনি মুখে মুখে হিসাব করেও লিখে দিতে পারেন। তো এগুলো একটু আস্তে, মানে আমরা স্পিডে যাব অনেক পরে, আমার ফুল যে বেসিক প্রসিডিউরটা এগুলো আগে ফলো করে দেখব যে কি আসলে কীভাবে আসে, সেটাই আমার মনে হয় যে মোটামুটি একটা ভালো প্রসেস। তো বেসিকগুলোকে একটু ধীরে একটু সময় নিয়ে দেখে ফেললেই হয়। আর এই ক্যালকুলেশনগুলো একটু বেশি বেশি করলে যেটা হবে যে পদার্থবিজ্ঞানের মূল ব্যাপারটাই হচ্ছে আসলে অনেক হিসাব কিতাব করতে হয়। তো এখানে এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো বিভিন্ন রকম কনভার্সন করে বিভিন্ন রকম ফর্মুলার মধ্যে ফেলে সেখান থেকে বের করতে হয়। তো ক্যালকুলেটর অথবা হিসাব নিকাশ যে কোনো জায়গাতে যাতে ভুল না হয় এই জন্য মানে একটু নিয়মিত হওয়া, একটু ধীর গতিতে চলা একদম প্রথমে শেখার সময়ে, এরপরে গিয়ে মানে প্রশ্নের চিন্তা করা যে আসলে কী প্রশ্ন হতে পারে, আরও কী ধরনের ট্রান্সফরমেশন আসতে পারে। এই যে এগুলো আপনারা একটু দেখবেন যে আর কি ধরনের ট্রান্সফরমেশন হতে পারে, আর কি আপনার মনে আসে, অথবা আপনি আপনার যে প্রবলেম সেট আছে সেখান থেকে আরও কোনো রকম কোনো ট্রান্সফরমেশনের ক্লু পান কি না। তো আমরা এখানে মোটামুটি কিছু দৈর্ঘ্য বা সময় এই সমস্ত কনভার্সন দেখলাম বা কিছু প্রিফিক্সের কনভার্সন দেখলাম। এবার 1000 কিলোগ্রাম যদি কোনো কিছুর ভর হয় সেটা সমান কত মিলিগ্রাম, এটা আপনারা প্র্যাকটিস করবেন যে এটার আনসারটা কত আসে সেটা আমাকে জানাবেন। এর পরবর্তীতে আমরা স্কেল নিয়ে আলোচনা করব। এই কয়েকটা ক্লাসে আমরা আলোচনা করলাম রাশি নিয়ে। রাশি হচ্ছে কারা, যাদেরকে আমরা পরিমাপ করব, যাদেরকে আমরা পর্যবেক্ষণ করব, এবং পর্যবেক্ষণ করার জন্য আমাদের কি করতে হবে, সেই রাশিকে পরিমাপ করতে হবে। সেই রাশিকে আমরা এবার কি দিয়ে পরিমাপ করব সেই সমস্ত কয়েকটা বিষয়
এরপরে আসবে। যেমন দৈর্ঘ্যকে কি দিয়ে পরিমাপ করব? একটা স্কেল দিয়ে পরিমাপ করব। সে স্কেলটা কেমন হবে? একটা বস্তুর দৈর্ঘ্য যদি অনেক বেশি হয় তখন আমরা কোন স্কেল ব্যবহার করব? একটা বস্তুর দৈর্ঘ্য যদি কম হয় তখন আমরা কোন স্কেল ব্যবহার করব? আমাদের স্কেলগুলো কেমন হবে? সেই সমস্ত জিনিস নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব।